জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যে তদন্ত, সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যে খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে। তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদির এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয়, যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যা তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির পরিবারকেই দেওয়া হচ্ছে, শহীদ ওসমান হাদির পরিবারকেই দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদির 14 গোষ্ঠীকেও যদি কিনে ফেলেন আপনারা, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পার পাইতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। ভাইয়েরা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই। আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বী স্বৈরাচার ফ্যাসিবাদী শাসনের যে কর্ণধার ছিলেন শেখ হাসিনা, তাকেও রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্নভাবে মৃত্যুর পরে তাকে সহযোগিতা করা হয়েছে। শহীদ ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে যদি সহযোগিতা করা হয়, তাহলে এই সহযোগিতার মাধ্যমে খুনের বিচার কিভাবে ধামাচাপা পড়ে যাবে আমরা জানতে চাই। সরকার এই জায়গায় ফাজলামিটা কি করে? সরকার কি করে? তাদেরকে সাহায্য করা দরকার, তাদেরকে সাহায্য না করে এর আশেপাশে লোকগুলোরে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায়। আপনি সাহায্য করবেন শহীদ ওসমান হাদির সন্তানকে, আপনি সাহায্য করবেন তার স্ত্রীকে, আপনি সাহায্য করবেন তার মাকে, এর বাইরে আপনার সাহায্য করতে কে বলছে আপনারে? আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয়, আমরা মনে করছি আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কোন ধরনের এই ছল চাতুরি প্রোপাগান্ডা এগুলো আমরা করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র কোনোভাবে সংবাদ সম্মেলন করে বলতে পারবে না যে এই বাদী বা যারা রয়েছে এই খুনের ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চায়, আমাদের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু রাষ্ট্র আমাদের কাছে আসতেছেই না, আমরা কিভাবে সহযোগিতা করবো আমাদেরকে বলেন? যার কারণে আমরা আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হতে পারে না। আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হইতে হইলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতেই হবে। প্রিয় ভাইয়েরা, নির্বাচন কেন্দ্রিক আপনাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই। শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন। বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 45,000 ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, যেখানে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না, সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি, যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না। যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কত, তুমি এখনই ভোট চাইতে আসছো কেন? এই বেটা, বাংলাদেশের আইনে যদি আমার ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে
সেটা পারমিট করলে তুই কোন হারামজাদা আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি? এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যে ব্যবহার ভোটের এই মাঠে হয়, সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলোর শয়তানি একবার চিন্তা করেন, মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটা থেকে আরেকটা বড় শয়তান। এরা আওয়ামী লীগ নির্বাচনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিচ্ছে। সুবর্ণচরে 5 সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপি তাদেরকে প্রতারণায় যুক্ত করছে। আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি, জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে। এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার পক্ষে আমাদেরকে, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইরা, এই রাজনৈতিক দলগুলো আপনারা বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দিবে, তমুক কাজ দিবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান। একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি রকমের হবে, আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি হবে, নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ধরনের পররাষ্ট্রনীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব। এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে, আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে, যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে, ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি ঢাকা 8 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন, তাকে খুন করা হচ্ছে। ইসি বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে ইসি আমার নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ নয়। এই ব্যাপারে আপনাদের কিছু বলেছে? বলে নাই। আমরা আপনাদেরকে বলি, এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই, তাহলে এই নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই, বিস্ফোরণের সাথে যারা জড়িত রয়েছে, এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। প্রিয় ভাইয়েরা, আরেকটা ফাইজলামি দেখেন, মানে নির্বাচন হইতে ফাইজলামি হইতে আমি কিছু বুঝতেছি না। এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি এটার অস্পষ্টতা রয়েছে। আরে ভাই, বাংলাদেশের আইন, নির্বাচন কমিশনের আইন, এই আইন তো প্রণয়ন হবে জনগণের মতামতের উপর ভিত্তি করে। কোন রাজনৈতিক দল এই আইন প্রণয়ন করতে তাদের রাজনৈতিক জনগণের অভিমত লাগবে, এছাড়া তারা এই আইন প্রণয়ন করতে পারবে না। ভাইরা, এই যে দ্বৈত নাগরিক রয়েছে, আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ঢ্যাং ঢ্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে। আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক থেকে দাঁড়াইতে হবে। যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ইনকিলাবের ব্যাপারে এই মুহূর্তে
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে, তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত বেশি যাচ্ছে কেন? মানে তাদেরকে নেতাকর্মীর এত অভাব আছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে